নমস্কার, আমি শম্পা। আজও আপনাদের সামনে চলে এসেছি একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম আবার ভূত, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। অনেক অলৌকিক কাণ্ড পৃথিবীতে ঘটে, যার বুদ্ধিগ্রাহ্য ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এরকম দু একখানা ঘটনা নিশ্চয়ই তোমাদেরও শোনা। স্বামী স্ত্রী ফটো তুলেছে, সেই ফটোতে স্বামী আর স্ত্রীর মাঝখানে আরেকটি মেয়ের মুখ। মুখটি অবশ্য খুব পরিষ্কার নয়, কিন্তু বেশ দেখা যায়। দোকান থেকে ফটোটা যখন বাড়িতে নিয়ে গেল, তখন স্বামী অফিসে। স্ত্রী ফটো দেখেই চমকে উঠল। এ কি, ফটো তুলবার সময় স্টুডিওতে তো খালি তারা দুজন পাশাপাশি দাঁড়িয়েছিল, এই মেয়েটির মুখ এলো কোথা থেকে? ফটো প্রিন্ট করার সময় অন্য কোনো ফটোর সঙ্গে জুড়ে গিয়েছে। স্ত্রী রীতিমতো চিন্তিত হয়ে পড়ল। স্বামী অফিস থেকে ফিরতেই স্ত্রী ফটোটা নিয়ে তার কাছে ছুটে গেল। একেবারে বাজে স্টুডিও, দেখো আমাদের ছবিটা কিভাবে নষ্ট করে দিয়েছে। ফটোটা দেখেই স্বামী চমকে উঠল। এ কি আশ্চর্য কাণ্ড! তাদের দুজনের মাঝখানে যে মুখটি দেখা যাচ্ছে সেটা খুব চেনা, কিন্তু তার পরিচয় স্ত্রীর কাছে দেবে কি করে? মেয়েটি তার প্রথম পক্ষের পরিবার। বিয়ের 6 মাস পরেই সে মারা গিয়েছিল। তার কোনো ফটো তোলা হয়নি, অথচ এ ফটোতে তার মুখ এলো কি করে? স্বামী যে আগে একবার বিয়ে করেছিল সে কথা স্ত্রী জানে না, তাকে বলা হয়নি। ফটোটা নিয়ে স্বামী বলল, আমি এখনই স্টুডিও যাচ্ছি। এইভাবে ফটো নষ্ট করার জন্য খুব কড়া কথা শুনিয়ে দেবো। স্টুডিওর মালিককে স্বামী সব বলতে মালিক বলল, আর বলবেন না মশাই, আমরা কিছু ভেবে কুল কিনারা পাচ্ছি না। যতবার ওয়াচ করি ওই একই ব্যাপার, মেয়েটির মুখ ফুটে ওঠে। আপনি মেয়েটিকে চেনেন নাকি? না, আমি চিনব কি করে? এই ফটো আপনারাই রেখে দিন, আমাদের দরকার নেই। ঝঞ্ঝাট এড়াবার জন্য স্বামী ফটোটা স্টুডিওতেই রেখে এসেছিল, কিন্তু তাতেও বিপদ কমেনি। মাঝরাতে স্ত্রী চিৎকার করে বিছানার উপর উঠে বসেছে। কি হলো বলে স্বামীও ঘুম ভেঙে জেগে উঠেছে। সেই মুখটা আমাকে কি সব বলছে। কোন মুখটা? যে মুখ আমাদের ফটোতে দেখা গিয়েছিল, চোখ দুটো লাল করে খোনা খোনা গলায় আমাকে শাসাচ্ছে। আমার স্বামী, তুই যা এখান থেকে, তাহলে তোর গলা কেটে ধরবো। স্বামী স্রোত বাক্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। তুমি মিছিমিছি ভয় পাচ্ছ, তোমার কোনো ভয় নেই। স্বপ্ন দেখে ওরকম মনে হয়। স্বামী কিছু না বললেও পাড়া প্রতিবেশীর কাছ থেকে স্ত্রী কথাটা শুনতে পেল। তারাই বলে ফেললো বারণ সত্ত্বেও যে স্বামীটি আগে একবার বিয়ে করেছিল। প্রথম স্ত্রী কুয়োতলায় জল তুলতে গিয়ে পা পিছলে সিমেন্টের ওপর পড়ে মাথায় চোট পায়, 2 দিন পরেই মারা যায়। এরপরের খবর আমার জানা নেই। এটা বোধহয় পরলোকের কথা বইতেই পড়েছিলাম। যাক, এবার নিজের কথা বলি। ভূত সম্বন্ধে আমার কৌতূহল ছোটবেলা থেকেই। বড় হয়ে ইংরেজি বাংলা ভূততত্ত্বের বই জোগাড় করে অনেক পড়েছি। ভগবানকে বিশ্বাস করার ব্যাপারে যেমন মোটামুটি 3টে দল আছে, আস্তিক, নাস্তিক আর সন্দেহবাদী, ভূতের বেলাতেও ঠিক তাই। আমি এই সন্দেহবাদীদের দলে। ভূত থাকতেও পারে, আবার না থাকতেও পারে, আশ্চর্য হব না। কিন্তু গত নভেম্বর মাসে একটা ঘটনার পর নিজের মত বদলাতে বাধ্য হয়েছি। সভা সমিতির ব্যাপারে আমি চিরকালই ভয় পাই। বিশেষ কোথাও যাই না, সবিনয়ে আমন্ত্রণ প্রত্যাখ্যান করি। কিন্তু জামশেদপুরের এক সাহিত্য সম্মেলনে যেতে হয়েছিল, কারণ আমার এক ঘনিষ্ঠ বন্ধু সে সম্মেলনের উদ্যোক্তা। আমার সঙ্গে আরো 3 জন সাহিত্যিক গিয়েছিলেন। তারা আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখবার জন্য রয়ে গেলেন। সবার অধিবেশন শেষ হতেই আমি বেরিয়ে পড়লাম। তার অবশ্য কারণ ছিল। আমার ঘাটশিলার অন্তরঙ্গ বন্ধু মুকুল চক্রবর্তী বিশেষ করে আমাকে লিখেছিল, সভা শেষ করে ফেরার পথে ঘাটশিলায় যেন কয়েকটা দিন কাটিয়ে যায় তার কাছে। বিভূতিভূষণের স্পর্শে ঘাটশিলা সাহিত্যিকদের তীর্থস্বরূপ, কিন্তু মানুষ গড়ে আর ভগবান ভাঙে। ট্রেন গলৌডির কাছ বরাবর গিয়েই আটকে রইল। একদল লোক লাইনের ওপর বসে পথ অবরোধ করে।
ট্রেন তারা এক চুলো নড়তে দেবে না যতক্ষণ না তাদের আবেদন মঞ্জুর হয়। কি তাদের আবেদন? এতদিন বোম্বে এক্সপ্রেস গলৌদিতে থামতো, হঠাৎ নতুন সময়পঞ্জির নিয়ম হয়েছে সে আর থামবে না, হাওয়ার বেগে স্টেশন অতিক্রম করে যাবে। তাই গলৌদিবাসীরা বিক্ষোভে ফেটে পড়ল। ড্রাইভার আর গার্ড তাদের সামনে গিয়ে দাঁড়ালো। এই ট্রেনকে আজকের মতো চলতে দিন, কারণ আজ রবিবার, চক্রধরপুরে খবর দিলেও কোনো লাভ হবে না। ছুটির দিন, ঊর্ধ্বতন কর্মচারী কেউ অফিস আসে না, অথচ তারা ছাড়া এই বিষয়ে কিছু বলাও সম্ভব নয়। বিক্ষোভকারীরা চুপচাপ। এসব কথা তাদের কানে গিয়ে পৌঁছলো বলে মনে হলো না। 2 ঘন্টা পার হয়ে গেল, চারিদিক অন্ধকার, কয়েকটা জোনাকি উঠছে। কামরা থেকে নেমে পড়লাম। একজন মাতব্বরকে জিজ্ঞাসা করলাম, কি ভাই, কখন ট্রেন ছাড়বে? আমার দিকে অবহেলা ভরে একবার চোখ ফিরিয়ে দেখে লোকটা বলল, আমারও দেবী মানলেই ছাড়বে, আর ছুটির দিন, কর্তারা বুঝি কেউ নেই, কাজে কাল বেলা 10টার আগে তো ছাড়বেই না। সরে এলাম। কামরার মধ্যে চুপচাপ বসে থাকতে ভালো লাগছিল না। তাছাড়া এক মারোয়ারি দম্পতি, 2টি নাবালক নিয়ে আমাদের সহযাত্রী। ইতিমধ্যে সঙ্গে যে খাবার ফলমূল ছিল নাবালক 2টি খেয়ে শেষ করেছে, কিন্তু তাতেও ক্ষুধা মেটেনি। দুজনে তারস্বরে চিৎকার করছে। কামরার মেঝে ফলের খোসা, জল, শালপাতা নরকুণ্ডে রূপ নিয়েছে। রেল লাইন ধরে হাঁটতে শুরু করলাম। কলকাতার দিকে নয়, এমনই হাঁটার উদ্দেশ্যে। মেঘে চাঁদে লুকোচুরি খেলা চলছে, ফলে কখনো আলো কখনো অন্ধকার। আকন্দ গাছ, বন তুলসী, আরো ছোট ছোট কাঁটা গাছের ঝোপ। বেশ কিছুটা এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। চারিদিকে ধুধু মাঠ, এলোমেলো হাওয়া বইছে, ম্লান জ্যোৎস্না। স্পষ্ট দেখলাম মাঠের ওপর একটি মেয়ে শুয়ে, 2টো হাত বুকের ওপর, মাথার বেলি ছড়িয়ে পড়েছে। এমন জায়গায় মেয়েটি এলো কি করে? শাড়ি পরার ধরনে বাঙালি মেয়ে বলেই মনে হচ্ছে। বয়স 14 কি 15, এর বেশি নয়। আস্তে আস্তে এগিয়ে গেলাম। তারপরই কথাটা মনে পড়ল, মেয়েটিকে কেউ মেরে ফেলে এখানে রেখে যায়নি তো? তাই হওয়া সম্ভব, না হলে মেয়েটি এমন নিস্পন্দ হয়ে পড়ে থাকতো না। চিন্তাটা মনে আসতে পিছিয়ে এলাম। মেয়েটির কাছে কি বিপদ ডেকে আনবো নাকি? হঠাৎ যদি পুলিশের লোক ধরে ফেলে, কি বলবো তাদের? ট্রেন আটকেছে তাই ফাঁকা মাঠে একটু পায়চারি করছি, এমন একটা কথা নিজের কানেও অসংলগ্ন ঠেকলো। তারপর আমি যে নির্দোষ তা প্রমাণ করতে পারবো? কিন্তু বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 54। মনোকষ্ট, অর্থনাশ, স্রেফ ঝামেলা। কয়েক পা গিয়ে কৌতূহলের বসে ফিরে দেখলাম কোথাও কেউ নেই। তাহলে কি চোখের ভুল? অনেক সময় ফিকে চাঁদের আলোয় বিভ্রমের সৃষ্টি হয়, কিন্তু এত কাছ থেকে ভুল দেখলাম। এদিক ওদিক চোখ ফিরিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। মেয়েটি একটু দূরে দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়ানো নয়, আমার দিকে ফিরে ফিক ফিক করে হাসছে। তবে কি মেয়েটি ট্রেনের যাত্রী? ট্রেন চলবার সম্ভাবনা নেই দেখে আমারই মতো নেমে পড়েছে, এদিক ওদিক হাঁটছিল। তারপর ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল কিংবা ঘুমিয়েই ছিল। আমি দেখে মৃত মনে করেছিলাম। মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এখানে কি করছো? মেয়েটি হেসেই বলল, আপনার মতন বেড়াচ্ছি। কেন, ট্রেনে ভালো লাগে না? বিচ্ছিরি, লোকের ভিড়ে দম বন্ধ হয়ে যাবার জো। এই জায়গা আমার খুব চেনা, চলুন আপনাকে এক জায়গায় নিয়ে যাই। বুঝতে পারলাম মেয়েটি কাছাকাছি থাকে, সম্ভবত গিডনিতে। স্বাস্থ্যের জন্য অনেকেই গিডনিতে আসে। বললাম, চলো, কিন্তু ট্রেন আবার ছেড়ে দেবে না তো? দিক না, ট্রেনের চেয়ে আগে আমি ছুটতে পারি। কথাটা সত্যি, কারণ মেয়েটি যে এত দ্রুত হাঁটতে পারে তা আমার ধারণার অতীত ছিল। আমি লম্বা লম্বা পা ফেলেও তার নাগাল পেলাম না। সে আমার চেয়ে অন্তত 4-5 গজ আগেই রইল। তুমি থাকো কোথায়? আমার প্রশ্ন শুনে মেয়েটি ফিক করে হাসলো। ওই তো রেল লাইনের ধারে। বুঝতে পারলাম মেয়েটি পরিহাস করছে, আসল ঠিকানা আমাকে বলতে চায় না। হাঁটতে কষ্ট হচ্ছিল, উঁচু নিচু জমি, মাঝে মাঝে
পাথরে হুতুট খাচ্ছিলাম। কিন্তু আশ্চর্য, এক টানে মেয়েটির সঙ্গে পাল্লা দিয়ে চলছিলাম। মেয়েটি বোধহয় আমার অবস্থা বুঝতে পেরেছিল, হাত বাড়িয়ে বলল, আপনারা কলকাতার শহরের লোক কি না, তাই হাঁটতেই পারেন না, একটু পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন। নিন, হাতটা ধরুন। মেয়েটি আমার হাত ধরল। ঠিক মনে হলো আমার হাতে যেন বরফের স্পর্শ। আমার সব রক্ত জমে হিম হয়ে গেল, সারা হাত অবশ। তোমার হাত এত ঠান্ডা যায় কি ব্যাপার? মেয়েটি আবার ফিক করে হাসলো। সব সময় বাইরে থাকি কি না, তাছাড়া শরীরে রক্ত নেই যে। মেয়েটি প্রায় টানতে টানতে আমাকে নিয়ে চলল। চাঁদের ফালি মেঘে ঢাকা পড়ে গেল, সব অন্ধকার। অনেক কষ্টে মেয়েটির হাত ছাড়িয়ে নিয়ে মাটির ওপর বসে পড়লাম। আর চলতে পারছি না। চলতে তোমাকে হবেই। মেয়েটির গম্ভীর কণ্ঠস্বরে মুখ তুলেই চমকে উঠলাম। কোথায় মেয়েটি? তার জায়গায় একটা নরকঙ্কাল। শুধু দুটো চোখ দিয়ে যেন আগুনের দীপ্তি বের হচ্ছে। বাতাস লেগে দাঁতগুলো কড়মড় শব্দ করে উঠছে। আমি খুব ভীরু প্রকৃতির নই, বন্ধু মহলে সাহসী বলে নাম আছে, কিন্তু মেয়েটিকে এভাবে নরকঙ্কালে রূপান্তরিত হতে দেখে আমার মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে গেল। এত কাছ থেকে এরকম চোখের ভুল হতে পারে? ওঠো, চলো এসো। কণ্ঠস্বরও স্বাভাবিক নয়, অন্তত মেয়েটির গলার সঙ্গে কোনো মিলই নেই। বহু কষ্টে উঠে দাঁড়ালাম, দুটো পায়ে ঠক ঠক করে কাঁপছে। একবার ভাবলাম তীর বেগে পেছন দিকে দৌড়াই, কিন্তু বুঝতে পারলাম তাতেও মেয়েটির কাছ থেকে নিস্তার পাবো না। দুটি হাত দিয়ে হয়তো কণ্ঠনালী চেপে ধরবে, আমার প্রাণহীন দেহ এই তেপান্তরের মাঠেই পড়ে থাকবে। মেয়েটিকে অনুসরণ করলাম। মেয়েটি নয়, একটা কঙ্কাল। প্রতি পদক্ষেপে আওয়াজ হচ্ছে ঠক ঠক ঠক। আমার চারপাশ ঘিরে ঠান্ডা বাতাসের আমেজ। মনে হলো ধারে কাছে প্রবল বৃষ্টি হয়ে গিয়েছে। নিজের শক্তিতে নয়, কঙ্কালের আকর্ষণে ছুটে চলেছি। লক্ষ্য করলাম এগোবার সঙ্গে সঙ্গে কঙ্কালটি লম্বায় বাড়ছে। 6 ফুট, 7 ফুট, 8 ফুট। গাছ ছাড়িয়ে কঙ্কালের মাথা, পাঁজরের মধ্যে দিয়ে বাতাস বইছে, তার শনশন শব্দ। এই চলবার শক্তিও হারালাম, এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। কঙ্কাল কয়েক পা গিয়েই ফিরে দাঁড়ালো, দু চোখে আগুনের হলকা। আমার অবস্থা দেখে হা হা করে পৈশাচিক হাসি হেসে আমার দিকে দীর্ঘ মাংসলহীন হাত বাড়িয়ে দিল। চিৎকার করে জ্ঞান হারালাম। কতক্ষণ অচেতন ছিলাম জানি না। যখন জ্ঞান হলো দেখলাম অন্ধকার আর নেই, প্রায় ভোর হয়ে এসেছে। উঠে বসলাম। চারিদিকে মাটির হাড়ি, বাঁশের টুকরো আর হাড় ছড়ানো। বোঝা গেল জায়গাটা শ্মশান। সারা শরীরে অসহ্য ব্যথা। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। অনেক দূরে মাথার কাঠের বোঝা নিয়ে দুজন লোক যাচ্ছিল। হাততালি দিয়ে তাদেরকে ডাকলাম। কাছে আসতেই জিজ্ঞাসা করলাম, জিডনি স্টেশন এখান থেকে কত দূর? একজন বলল, তা মাইল 7 হবে। 7 মাইল? কাল রাতে এই দীর্ঘ 7 মাইল কি করে হেঁটে এলাম? তা ভাবতে আশ্চর্য হয়ে গেলাম। এতটা পথ ফিরবো, দেহে এমন শক্তি নেই, অথচ ফিরে আমাকে যেতেই হবে। খুব ধীর পদক্ষেপে এগোতে আরম্ভ করলাম। নিজেকে বোঝালাম কাল রাতে যা ঘটেছে, নিজের চোখে যা দেখেছি, সবই আমার মনের কল্পনা। কোনো কারণে ভয় পেয়েছিলাম, আর ভয় থেকেই মন গড়া মেয়েটির মৃত্যুর জন্ম হয়েছে। গাওলিডি স্টেশনে যখন গিয়ে পৌঁছালাম তখন আর আমার দাঁড়ানোর মতন অবস্থা নেই। বোধহয় অল্পক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। চোখ খুলে দেখলাম আমার চারপাশে ছোট একটা জনতা। যাও যাও, বের করো না এখানে। স্টেশন মাস্টার লোকজন সরিয়ে আমার হাত ধরে নিজের কামরায় নিয়ে গেলেন। পোর্টারকে বলে এক গ্লাস গরম দুধ এনে মুখের সামনে ধরলেন। দুধ খেয়ে অনেকটা চাঙ্গা হলাম। স্টেশন মাস্টারকে প্রশ্ন করলাম, বোম্বে এক্সপ্রেস কি ছেড়ে দিয়েছে? না, স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে। চক্রধরপুর থেকে ট্রলি করে কর্তার আসছেন, তারা কথা দিলে তবে গাড়ি ছাড়বে। কিন্তু আপনি কে ওই শ্মশানে কি করছিলেন?
শ্মশানে কি করে গেলাম স্টেশন মাস্টারকে সবিস্তারে বললাম। সব শুনে তিনি শিউরে উঠলেন। সর্বনাশ, আবার সেই রেখাসুমের ব্যাপার। রেখাসুম সে কে? বছর 2 আগের ঘটনা। এই বোম্বে এক্সপ্রেসে যাত্রীর ছদ্মবেশে কয়েকজন ডাকাত মেয়ে কামরায় উঠেছিল। তাদের আগাগোড়া বোরখা ঢাকা। হঠাৎ রাত্রে তারা বোরখা খুলে পিস্তল ছোড়া নিয়ে মহিলাদের সামনে দাঁড়ালো। সর্বনাশ! তারপর সবাই অর্থ অলংকার সব খুলে দিল। কেবল 14-15 বছরের একটি মেয়ে রুখে দাঁড়ালো। না, কিছু দেব না, এখনই শিকল টানবো। শিকল আর তাকে টানতে হয়নি। একটা ডাকাত তার গলাটা সালাসির মতো হাত দুটো দিয়ে চেপে ধরলো। তারপর নিষ্পন্দ দেহটা কামরার জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল। তারপর প্রায় রেপাসবকে দেখা যায়, কখনো কামরার ভিতরে, কখনো জানালার বাইরের ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছোটে। ভয় পেয়ে অনেকে অনেকবার চেন টেনে গাড়ি থামিয়ে দিয়েছে। তাহলে আমি যাকে দেখেছিলাম? নিঃসন্দেহে সে রেবাসম। আপনার ভাগ্য খুব ভালো মশাই, প্রাণে বেঁচে ফিরে এসেছেন। আর একবার লাইন মেরামত হচ্ছিল, ট্রেন আধ ঘন্টার জন্য থেমেছিল। একটি কলেজের ছোকরা আপনার মতো ট্রেন থেকে নেমে মাঠে দাঁড়িয়েছিল। ব্যাস, তীক্ষ্ণ একটা চিৎকার, টর্চ জেলে অনেকে নেমে পড়ে দেখে ছেলেটি পড়ে আছে, গলায় 10 আঙুলের ছাপ। শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয়েছে। লোকের ধারণা করে দুর্বৃত্ত পেতেছিল, সুযোগ বুঝে ছেলেটিকে মেরে ফেলেছে। আমি কিন্তু সে কথা বিশ্বাস করিনি। দুর্বৃত্তই যদি ছেলেটিকে মারবে, তাহলে তার পকেটের ব্যাগ, হাতের ঘড়ি সব ঠিক থাকবে কি করে? কেউ কাউকে বিনা উদ্দেশ্যে কখনো হত্যা করে? সে কেবল রেবাসম ছাড়া তার আত্মা প্রতিহিংসা নেওয়ার জন্য হয়তো ঘুরে বেড়াচ্ছে। সব পুরুষ মানুষের প্রতি তার ক্রোধ ঘৃণা, কারণ পুরুষ মানুষের দ্বারাই সে নিহত হয়েছে এবং তার চরম বিপদে কোনো পুরুষ তাকে রক্ষা করতে ছুটে আসেনি। সেবারে ঘাটশিলায় আর নামেনি, কোথাও নামতে সাহস হয়নি। সোজা কলকাতায় ফিরে এসেছি। অবসর সময়ে নিজের মনের সঙ্গে অনেক তর্ক করেছি। বারবার বোঝাতে চেষ্টা করেছি যা কিছু ঘটেছে সব মিথ্যে, মনের কল্পনা। ভূতের অস্তিত্ব পৃথিবীতে নেই, কিন্তু সঙ্গে সঙ্গে আমার চারপাশে ঠান্ডা একটা বাতাসের বলয় অনুভব করেছি। হাত থেকে এক গোছা কাচের প্লেট ভেঙে গেলে এমন শব্দ হয়, তেমনি শব্দ করে একে যেন হেসে উঠেছে। রেবাসম বুঝি বলতে চেয়েছে, ওই অবিশ্বাসী আমরা আছি, অর্থহীন যুক্তি দিয়ে আমাদের উড়িয়ে দেওয়া সম্ভব নয়। ক্রমে যেন বিশ্বাসের বাঁধন শিথিল হয়ে আসছে। রেবাসম আছে, তারা চিরদিনই ছিল, থাকবেও। এই সত্যই স্বীকার করতে ইচ্ছা হচ্ছে।